দর্শক, কেমন নাটকীয়তায় ভরা ছিল সিলেটের সদ্য বিদায়ী ডিসি মোহাম্মদ সারোয়ার আলমের প্রত্যাহারের শেষ 3 ঘণ্টা। কেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ফোন ধরেননি? একবার দৃশ্যপটটি কল্পনা করুন। রাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা, একটি জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্তা বসে আছেন হজরত শাহজালাল রহিমুল্লাহর মাজার সংলগ্ন একটি মাদ্রাসার বদ্ধ কক্ষে। তার পকেটে থাকা সরকারি মোবাইল ফোনটি অবিরাম বেজেই চলেছে। স্ক্রিনে ভাসছে ঢাকা এবং সিলেটের সর্বোচ্চ মহলের নাম্বার, কিন্তু তিনি ফোন ধরছেন না। কারণ তিনি খুব ভালো করেই জানতেন, ফোনটা রিসিভ করলেই ওপাশ থেকে কড়া নির্দেশ আসবে, সব বন্ধ করে এখনই চলে আসুন। কিন্তু তিনি থামতে চাননি। তিনি চেয়েছিলেন বিদায়ের আগে অন্তত এমন একটি বোমার বিস্ফোরণ ঘটাতে, যার শব্দে কেঁপে উঠবে পুরো অঞ্চলের দুর্নীতিবাদ সিন্ডিকেট। ঘটনার শুরু গত রোববার 22 জুন। ডিসি সারোয়ার আলম তখন জেলা প্রশাসকের কার্যালয়ে বসে নিয়মিত দাপ্তরিক কাজ করছিলেন। ঠিক এমন সময় ঢাকা থেকে ফ্যাক্স বা মেল মারফত সিলেটে এসে পৌঁছায় তার প্রত্যাহারের সেই চিঠি। জেলা প্রশাসনের একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এমন একটি আকস্মিক খবরের জন্য সারোয়ার আলম একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি জানতেন মাজারের দীর্ঘদিনের পুরনো সিন্ডিকেটে হাত দেওয়ার কারণে তার উপর চাপ আসছিল, কিন্তু এত দ্রুত তাকে প্রত্যাহার করা হবে তা তিনি কল্পনাও করেননি। চিঠিটি হাতে পাওয়ার পর তিনি দৃশ্যতই হতাশ হয়েছেন, কিন্তু আসল নাটকের শুরু ঠিক এরপর থেকেই। সাধারণত একজন জেলা প্রশাসককে বদলি করা হলে তিনি দায়িত্ব হস্তান্তরের জন্য অন্তত কয়েকদিন সময় পান। সহকর্মীদের সাথে বিদায়ী সাক্ষাৎ করা, এগুলোই প্রশাসনিক চিরাচরিত রেওয়াজ। কিন্তু প্রশাসনের ভেতরের কর্মকর্তারা জানিয়েছেন, সারোয়ার আলমের ক্ষেত্রে এই চেনা রেওয়াজ মানা হয়নি। যেহেতু তাকে এক প্রকার শাস্তিমূলকভাবে প্রত্যাহার করা হয়েছে, তাই ঢাকা থেকে সরাসরি কঠোর নির্দেশ আসে, কোনো কালক্ষেপণ করা যাবে না, দ্রুতই সিলেট ছাড়ুন। কিন্তু কেন এই তাড়াহুড়ো? বিশ্লেষকদের মতে ভেতরের সিন্ডিকেট চরম ভয় পাচ্ছিল। তারা জানত, সারোয়ার আলমকে যদি সিলেটে আরও একটি দিন বেশি থাকতে দেওয়া হয়, তবে তিনি মাজারের সেই দীর্ঘদিনের রহস্যময় সিল পুরোপুরি খুলে ফেলবেন, আর সেই ডেক খুললেই বেরিয়ে আসবে আসল সত্য। সোমবার 23 জুন সকাল থেকেই তাকে দায়িত্ব হস্তান্তরের জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছিল, কিন্তু তিনি সেই তাগিদ উপেক্ষা করে বেলা ঠিক 1টার সময় সোজা চলে যান হজরত শাহজালাল রহিমুল্লাহর মাজারে। গিয়েই তিনি সেই ঐতিহাসিক ডেক এবং দানবক্সগুলো খোলার কঠোর নির্দেশ দেন। এরপর তিনি গিয়ে বসেন মাজার সংলগ্ন মাদ্রাসার একটি কক্ষে। তার চোখের সামনে শুরু হয় প্রকাশ্যে টাকা গণনার কাজ। আর ঠিক এই সময়টুকুর মধ্যেই শুরু হয় প্রশাসনিক মহলের আসল ভূমিকম্প। সারোয়ার আলম যে মাজারের ডেক খুলে প্রকাশ্যে টাকা গণনা শুরু করেছেন, এই খবর মুহূর্তের মধ্যে পৌঁছে যায় ঢাকা এবং সিলেটের সর্বোচ্চ মহলে। খবর পাওয়ার পর থেকেই ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অনবরত ফোন দিতে শুরু করেন। উদ্দেশ্য একটাই, টাকা গণনা বন্ধ করে তাকে অবিলম্বে সার্কিট হাউসে ফিরতে হবে। কিন্তু সারোয়ার আলম তখন নীরব বিদ্রোহের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাষ্ট্রবিজ্ঞানের আমলাতান্ত্রিক দর্শনে এই ধরনের নৈতিক অবস্থানকে চমৎকার একটি ছন্দে ব্যাখ্যা করা যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ ওবিডিয়েন্স মাস্ট বাউ টু দ্য জাজমেন্ট অফ কনসিয়েন্স, যার সহজ বাংলা প্রতিধ্বনি হল, প্রশাসনিক আনুগত্যকে অবশ্যই বিবেকের রায়ের কাছে মাথা নত করতে হবে। অর্থাৎ পদের চেয়ে যখন নীতি বড় হয়ে দাঁড়ায়, তখন আমলাতন্ত্রের দেয়ালও ভেঙে তোড়ে। তিনি জানতেন উপর মহলের নির্দেশ অমান্য করা চাকরিবিধির লঙ্ঘন, কিন্তু বিবেকের কাছে তিনি হার মানতে চাননি। তাই ফোন বেজে বেজে কেটে গেলেও তিনি রিসিভ করেননি। তিনি শুধু চাইছিলেন অন্তত কয়েক ঘন্টার জন্য হলেও এই গণনার কাজ চলুক, যাতে দেশবাসী এই আড়ালের আসল অঙ্কটি জানতে পারে। সারোয়ার আলম ফোন না ধরায় ঊর্ধ্বতন মহল রীতিমতো মরিয়া হয়ে ওঠে। শেষমেশ নদী পার হয়ে তড়িঘড়ি করে সিলেট সার্কিট হাউসে ছুটে আসেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান। উপায় না দেখে গণনার কাজ পুরোপুরি শেষ না করেই সারোয়ার আলমকে মাদ্রাসার কক্ষ ছাড়তে হয়। তিনি সার্কিট হাউসের পথ ধরেন, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখতে পান তাকে বিদায় করার জন্য সমস্ত প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করে রাখা হয়েছে। সেখানে শুরু হয় আরেক নাটক। ডিসি সারোয়ার চেয়েছিলেন তার মনোনীত এবং অত্যন্ত বিশ্বস্ত একজন অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব হস্তান্তর করে যাবেন, কিন্তু তাকে সেই সুযোগটুকুও দেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি নির্দেশে তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহার কাছে দায়িত্ব হস্তান্তর করতে বাধ্য করা হয়। এই পুরো প্রক্রিয়াটি শেষ হতে হতে ঘড়িতে বেজে যায় রাত 10টা। রাত 10টায় নতুন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে মুহূর্তের মধ্যে ডিসি সারোয়ারের সরকারি নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রোটোকল প্রত্যাহার করে নেওয়া হয়। যিনি মাত্র কয়েক ঘন্টা আগেও ছিলেন পুরো জেলার দণ্ডমুণ্ডের কর্তা, রাতের অন্ধকারই তাকে পরিণত করা হয় একজন সাধারণ এবং ক্ষমতাহীন মানুষের মধ্যে। অবশেষে মঙ্গলবার দুপুরে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। দর্শক, সারোয়ার আলম হয়তো সিলেট থেকে বিদায় নিয়েছেন, কিন্তু যাবার আগে তিনি যে কাজটি করে গেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বৃহস্পতিবার দানবক্স সিলগালা করার পর সোমবার দুপুরের পর সেটি খোলা হয়। মাঝখানের সময় মাত্র 3 দিন, আর এই 3 দিনে শুধু এই দানবক্সগুলো থেকেই নগদ টাকা পাওয়া গেছে 17,65,000 টাকা। সাথে মিলেছে বিপুল পরিমাণে ডলার, পাউন্ড, রিয়াল এবং বহুমূল্যের স্বর্ণালঙ্কার। একটু হিসেব করে দেখুন, 3 দিনে যদি 17,65,000 টাকা ওঠে, তাহলে দিনে গড়ে আয় প্রায় 6 লাখ টাকা। তাহলে মাসে কত আর বছরেই বা কত? এই বিশাল অঙ্কের টাকা এতদিন কোথায় যেত, কাদের পকেটে যেত?
রাষ্ট্রবিজ্ঞানের ক্ষমতার ভারসাম্য নীতির আলোকে এই আর্থিক এবং প্রশাসনিক পরিবর্তনের রূপরেখাকে বলা যায় ট্রান্সপারেন্সি ইন পাবলিক ট্রাস্ট ইজ দ্য আল্টিমেট অ্যান্টিডোট টু সিস্টেমিক করাপশন, যার অর্থ হল জনআস্থার স্বচ্ছতাই হল প্রাতিষ্ঠানিক দুর্নীতির চূড়ান্ত প্রতিষেধক। সারোয়ার আলম শুধু এই মুখোশই খোলেননি, তিনি নিজে থেকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সোমবার সন্ধ্যায় এই টাকাগুলো ডিসি অফিসে এনে সোনালী ব্যাংকের একটি নতুন অ্যাকাউন্ট খুলে সেখানে সরকারি নিয়মে জমা করা হয়। শুধু তাই নয়, জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে তিনি আরও 5 লাখ টাকা অনুদান হিসাবে ওই অ্যাকাউন্টে জমা দিয়ে গেছেন। সব মিলিয়ে অ্যাকাউন্টে এখন 22,65,000 টাকা রয়েছে। সিলেটের ইতিহাসে এই শেষ প্রহরগুলো চিরকাল এক রুদ্ধশ্বাস অধ্যায় হয়ে থাকবে। ডিসি সারোয়ার আলমকে হয়তো প্রশাসনিক কাঠামোর চাপে বাধ্য হয়ে সিলেট ছাড়তে হয়েছে, কিন্তু জনতার আদালতে তিনি যে বিজয় অর্জন করেছেন তা অতুলনীয়। যদিও অনেকে অনলাইন আলোচনায় এই প্রত্যাহারের সাথে মাজারের পদক্ষেপের সরাসরি যোগসূত্র মেলাতে চান, আবার একাংশের মতে এটি নিয়মিত বদলির অংশ হলেও এর পেছনে মাজার সিন্ডিকেটের একটি বড় মনস্তাত্ত্বিক প্রভাব ছিল। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডিসি সারোয়ারের এই পুরো ঘটনাটিকে এবং বাংলাদেশের সৎ কর্মকর্তাদের এই প্রশাসনিক বাস্তবতাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান ও কড়া মতামত কমেন্ট বক্সে লিখে জানান।